সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণের তাৎক্ষণিক লাইভ। আজকে আমাদের মাঝে কিছু সময় সংযুক্ত হবেন সাবেক সাংসদ এবং যিনি বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট রাজনীতি ব্যক্তিত্ব মেজর জেনারেল অবশ্য আখতারুজ্জামান। আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক শেখ ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের, প্রবাস দর্পণের দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আপনি যে কথাটা এখন বললেন যে একজন আমির খসরু মাহমুদ বিএনপির সাবেক বিএনপির নেতা, মন্ত্রী ছিলেন এবং বড় ব্যবসায়ী তিনি বলে আমরা জানি। এটা নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। আমিও শুনেছি যে সেখানে অনেকটা ওই যে বান্দরের, মানে আমাদের জামালপুরের ভাষায় বলে বান্দরের পাউরুটি ভাগের মতো আলোচনা নাকি হবে। এমনও শুনেছি যে ডক্টর ইউনূসের প্রথম স্ত্রীর যে দিক থেকে যে শ্যালক, সেও নাকি সেখানে থাকবে। এটাও আমরা শুনেছি। সত্য মিথ্যা এটা রিউমার তো আসলে এখন আমাদের দেশটা এখন গুজবে ভাসছে। কোনটা যে বিশ্বাস করব, কোনটা যে বিশ্বাস করব না, বোঝা বড় মুশকিল। অনেকেই মনে করে যে বাংলাদেশ এখন দুই ইউটিউবারের খপ্পরে, দুই ব্লগারের খপ্পরে পড়ে গেছে। আমরা অবাক হয়ে যাই যে তারা 32 নাম্বার ভাঙে আমেরিকা বসে থেকে, তারা 32 নাম্বারের বাড়ি, যেটা বাংলাদেশে পোস্ট কোড বলা হয়, ধানমন্ডির বাড়ি ভাঙে ফ্রান্স থেকে। আমরা অবাক হয়ে যাই। এক একজন এক এক উপাধি দেয় তাকে। আমেরিকার যে সাংবাদিক আছে সে তো নিজেকে কি পাকিস্তান পজিটিভ বলে, তার আমরা বলি না, সে নিজেই বলে তার রক্ত নাকি পাকিস্তান পজিটিভ। তো সেই লোক এবং যিনি অনেকেই এখন আছে, যাকে আমি অবশ্যই উচিত কিনা আপনি জানলে বলা, তাকে আমি প্যানিক ভট্ট বলি। তিনি এখানে আগে সাবেক বাম ছিলেন, সাবেক গণজাগরণ মঞ্চের নেতা ছিলেন, এখন তিনি হয়ে গেছেন জামাতের মাউথপিস। সেই লোকগুলো এখন দেশ চালায়। এটা আসলে আমাদের জন্য একটা দেশের জন্য, একটা জাতির জন্য, একটা ইউটিউবার যখন দেশ চালায় তখন আর কিছু বলার থাকে না। সে কোন মন্ত্রণালয়ে কে যাবে, কোন সচিবালয়ে কে থাকবে, কোন কোন সেনা প্রধান থাকবে কিনা তারা কথা বলে, প্রেসিডেন্ট থাকবে কিনা তারা কথা বলে। আসলে এটা একটা বিরাট প্রশ্ন যে আসলে কি দেশটা ডক্টর ইউনূস চালাচ্ছে, নাকি জামাত চালাচ্ছে, নাকি দুইজন ইউটিউবার চালাচ্ছে? আসলে একটা গভীর প্রশ্ন এবং এটা $1 মিলিয়ন মানে কোশ্চেন আমার মনে হয়। আজকাল মানুষ কিন্তু যতই বলুক, এই ডক্টর ইউনূস যতই বলুক যে এই দেশে মানুষ টাকা দিয়ে ভোট দেয়, তার তথ্যটা সঠিক নয়। টাকা নেয় ঠিকই, আমি একটু আগে এক জায়গায় বলে আসলাম, টাকা নেয় ঠিকই, ভোট দেওয়ার সময় সে তার নিজের পছন্দের ব্যক্তিকেই ভোট দেয়। তো ওই আমরা অজপাড়া গায়ের যে লোকটা পত্রিকা পড়ে না, বই পড়ে না, তাকে আমরা ফেলে দিতে পারি না। কারণ মুক্তিযুদ্ধে কিন্তু ওই সমস্ত লোকগুলি দেশকে রক্ষা করেছে যাদের দেশে কেউ চিনত না। এটা আপনাদের কাছে আমরা শুনেছি। তো এই যে তারাই বলতেছে যে হালুয়া রুটির ভাগের জন্য, ক্ষমতা ভাগাভাগির জন্য তারা ওইখানে গেছে, বন্দর ভাগাভাগি করে কত পয়সা পাবে তার হিসেব নিকেশ করতে গেছে। এটা জনশ্রুতি বা এটা তাদের লোকই বলতেছে। কারণ আওয়ামী লীগ তো মাঠে নাই। নিশ্চয়ই আপনি জানেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানাই এবং জানতেও চাই, নিশ্চয়ই এখন কোনো চায়ের দোকান, চায়ের আড্ডায় কোনো নিশ্চয়ই আওয়ামী লীগের লোক নাই। নিশ্চয়ই এখন কোনো সিনেমা হলের চিপায় বসে গল্প করে সেই লোকে ওখানে আওয়ামী লীগ নাই, সব তাদেরই লোক। তাদের কাছ থেকে আমরা শুনতেছি এখানে ভাগ বাটোয়ারা রাজনীতি করতেছে। এটা দেশের জন্য খুব মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি না। আমরা আজকে মূল আকর্ষণ আমাদের বীর সাবেক মহানগর সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ, সবার খুব জনপ্রিয় মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আখতার ভাই, আপনাকে স্বাগত জানাই। আমরা আসলে কথা বলছিলাম, শেখ ফরিদ হচ্ছেন রাজনীতি বিশ্লেষক। আমরা মানে বাংলা শুনি ফরিদ ভাই আপনি বলেন, আমরা তারপরে আখতারুজ্জামান ভাই চেঞ্জ। আচ্ছা স্যার, আমি বলতেছিলাম যে আমরা নিরপেক্ষভাবে বলার আমরা আলোচনা করতে চাই যে ডক্টর ইউনূসের আর কত পুরস্কার দরকার? নোবেল প্রাইজের চাইতে আর বড় পুরস্কার নেই। তিনি যেভাবে আসছেন, ক্ষমতায় আসছেন, ক্ষমতা পেয়েছেন, দেশ প্রধান হয়ে গেছেন, তার আর কত পুরস্কার দরকার আছে কি পুরস্কারের? এই যে আপনি বীর মুক্তিযোদ্ধা, এর চেয়ে আর কি বড় পুরস্কার আপনার জন্য দরকার? আমরা মনে করি একজন মুক্তিযোদ্ধা এটাই তো সেরা পুরস্কার বাংলাদেশের প্রেক্ষাপটে। তো আমার মনে হয় তিনি ভয় পেয়ে গেছেন, তার এগুলো পুরস্কার নাই তো, তাই তার আরো চাই এরকম। আর জি প্লিজ বলেন, আপনারা বলেন, আমি শুনি। জি, তবে আমি যেটা মনে করেছি, আমার কাছে যেটা খারাপ লেগেছে যে আমাদের অত্যন্ত এখন বলতে গেলে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। উনি একজন প্রফেসর, শিক্ষক এবং নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। এবং শেখ ফরিদ সাহেব যেটা বলতেছিলেন কথাটা, যে উনি তো নোবেল পুরস্কার পেয়ে গেছেন, আর পুরস্কার দরকারটা কি? আর নোবেল পুরস্কার পাওয়ার কারণে হোক বা যে কোনো কারণে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হয়ে গেছেন, রাষ্ট্রপতি উপরে নাই, তোমার আর কি আছে? তো আর কি পাওয়ার আছে? উনি আর কোনো পদ তো বাকি নাই।
তো উনার এখন এগুলো নিয়ে সময় নষ্ট করার, এই সময়টা 4 দিন নষ্ট করলেন, আমি তো মনে করি বাংলাদেশ জনগণের সঙ্গে এই সময়টা উনি নষ্ট করলেন। কিন্তু উনি ধোঁকাবাজি কেন করলেন? উনি বিএনপি কে বললেন আমি দেখা করতে চাই আপনার সঙ্গে, এই কথা বলে বিএনপি যাতে এই আন্দোলনে কোনো পক্ষে না যায়, এখানে কোনো কিছু না করে বা নিজে কোনো ঝামেলা সৃষ্টি না করে, উনি একটা ধোঁকা দেওয়ার জন্য প্রস্তাব দিলেন যে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করতে চান। ভাই এটা বুঝলেন না? আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঢাকা থেকে উড়ে গিয়ে তারেক রহমান সাহেবের কথা বলতে হবে কেন, যিনি 2 নম্বর বিএনপির? আমার 1 নম্বর প্রধানমন্ত্রী, আমার প্রধান দলের প্রধান চেয়ারপারসন তো এখনো ঢাকা শহরে আছেন। এতদিন অসুস্থ হয়ে বাইরে থাকলেন, উনিকে একবার দেখতে গেলেন না। উনি ক্ষমতায় এসে ওনার খোঁজ খবর নিলেন না। উনি চিকিৎসার জন্য দেশমাতা খালেদা বাইরে গেলেন, উনি চিকিৎসার কোনো ব্যবস্থা করলেন না। আমাদেরকে বিদেশ থেকে প্লেন ভাড়া করে আইন না, বিদেশের কাতারের অনুরোধ করে নিয়ে আসা, পুরনো পরিচয় ছিল বলে কাতারের প্রিন্সের কাছ, বাদশার কাছ থেকে আমরা সেটা নিতে হলো। তারপর উনি চিকিৎসা করে দেশে আসলেন। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, উনি দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার মতো একটু ভদ্রতা উনি দেখালেন না। ন্যূনতম একটা ভদ্রতা উনি দেখালেন না দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। এখন উনি কোন লজ্জায়, কোন শরমে উনি কালকে দেখা করবেন তারেক রহমানের সঙ্গে? কোন লজ্জায়? ওরা শরম আছে? এখন যাতে সভাটা ব্যর্থ না হয়, আমরা ইলিয়াস কেন বলে এটা আমরা বুঝি না। ইলিয়াস কার পারপাস সার্ভ করে আমরা এটা বুঝি না। কেন তারেক রহমানকে বুদ্ধি দেওয়া হচ্ছে যে উনি দেখা করেন? কেন আজকে পিনাকি হঠাৎ করে সুর বদলে বলতেছেন যে তারেক রহমানের দেখা করা উচিত, দেখা করলে তারেক রহমানের সুবিধা হবে? এই অর্থ কি বাংলাদেশে মানুষ বুঝে না? ইলিয়াস ভাই এত কিছু বুঝেন, উনি আমাদের এত দর্শন বুঝেন, এত বুদ্ধি দেন, এইটা বুঝলেন না যে ও তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করার আগে ইউনূস সাহেবের উচিত ছিল দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করা, এবং নির্লোভ ভাবে, নির্মোহ ভাবে, অপ্রয়োজনে, পদ্ধতির খাতিরে 2টা ঈদ গেল, ঈদ উপলক্ষে উনি স্বাস্থ্য চিকিৎসা করে আসছে। একটা হাসপাতালতে রোগী আসলে আমরা হাসপাতাল দেখতে যাই, না পারলে রোগী বাড়ি আসলো দেখতে যাই। এটা সাধারণ ভব্যতা বাবু, কি বলেন রূপক? জি জি জি, ফল নিয়ে যাই জি স্যার, দেখতে যাই ফল নিয়ে হলে কি হয় না বলেন? হ্যাঁ, তখন এই জিনিসগুলো তো আপনি করতে পারতেন। তাহলে তো আমরা আজকে তারেক রহমান সাহেবকে বলতাম যে আপনি আম্মার সঙ্গে দেখা করে আসছে, একটা মেসেজ নিয়ে আসছে, উনি হয়তো পার্সোনালি মেসেজটা আপনাকে দিবে, আপনি দয়া করে দেখা করেন, আমরা বলতে পারতাম। এখন তারেক রহমান সাহেব দেখা করলো, দেখা করে কালকে যদি ইউনূস সাহেব বলে যে মায় বলে এক কথা, বাপে বলে এক কথা, ছেলে বলে এক কথা, বলেন আমি তো মন্ত্রী পাঠাইছিলাম, মা বলে দিছে এটা, এখন তো ছেলে তো মার কথা মানে না, আপনি এটাকে কেমনে খণ্ডাবেন? বাংলাদেশের মানুষ রূপবানের গান শুনে কান্দে, সারা রাত্রি ওয়াজ পড়ে রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করে, এলো বাঙালি মুসলমান। আপনি দেখেন সারা রাত্রি ওয়াজ পড়ে কোনো একটা ওয়াজের প্যান্ডেলের আশেপাশে প্রস্রাবখানা আছে কিনা দেখেন তো। এখন অনেকে বলতেছে, বিএনপি ছেলেরা বলতেছে, অনেক নেতারা বলতেছে, আমাকে অনেকে জানাইছে, বলে স্যার জানেন না কি হবে, উনি যা কিছু করছে কালকে তারেক রহমান সাহেব এই জন্য বলছে একান্তে যাবে, তারেক রহমান সাহেব পা ধরে বয়ে থাকবে, বাবা আমারে বাসা, তোমার এই পা ধরতে আসছি। এবং কালকে আপনি যদি টেলিভিশন দেখাতে পারেন, ক্যামেরা দেখা রাখেন, দেখবেন পা ধরতে, সরি, তাহলে সেটাই কি অগ্রিম মাপ চেতে গেলেন যে ভাই যা কিছু করছি পাপ পুণ্য যাই করে থাকি আমাকে বা মাফ করে দিও তোমরা ক্ষমতায় আসতে পরে, এইটাই বলতে কি উনি যাচ্ছেন? তারপরে আপনি কি করলেন? একটা আপনার প্রেস সেক্রেটারি একটা ঘোষণা দিলেন যে ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডা চলে, অথচ উনি যাবেন শনিবার দিন কানাডায়, এখনো আছেন। তাহলে আপনি আপনার প্রেস সেক্রেটারি চেক করেন না কেন? মিথ্যা বলার জন্য, জাতির অসত্য বলার জন্য কেন চেক করলেন না? কেন এখন পর্যন্ত সে বহাল তবিয়তে আছে? একটা মিথ্যাবাদী, এটা প্রবঞ্চক কেন আছে? আমি তো অনুরোধ করবো পিনাকি বাবুকে, আপনি অনেককে এই চাকরি থেকে বাদ দিতে বলেন, তো এটা বলেন না কেন? আমি ইলিয়াসকে বলবো, ওরকে আপনি তো চাকরি থেকে বাদ দিতে বলেন। তাহলে এই কোন মানদণ্ডে ও ক্ষমতা ও চেয়ারে বসে থাকবে যে এত বড় প্রবঞ্চক, যে সারা জাতির সামনে বলতে পারে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী চলে গেছেন কানাডা, এই জন্য দেখা হবে না। অথচ ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করেন না, যে সেটা বলতে সাহস পান না কেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছে আগে টিউলিপের সঙ্গে দেখা করেন, আগে টিউলিপের প্রবলেম সলভ করেন, তারপর আমার সাথে দেখা করতে আসেন, আমি দেখবো আপনার জন্য কি করা যায়।
আপনি আগে আমার এমপির সঙ্গে দেখা করে এমপিকে কষ্ট দিয়েছেন, ওকে অপমান করেছেন, অপমানিত করেছেন, সেই টিউলিপের সমস্যা সমাধান করেন, তারপরে আমি দেখবো। এটাই তো কথা, এটাই তো বাজারে চাউর হয়েছে। আমরা তো ইংল্যান্ডে যাইনি, বাজারে যাইনি, ইংল্যান্ডে আছেন আপনারাই জানেন। এটা পরিষ্কার বাদ দিতে বাধ্য হয়েছেন। স্টার মার্কের জন্য অপমান না? জি জি, স্টার মার্কের জন্য অপমান না? তার ক্যাবিনেট বাদ দিতে হয়েছে তাকে বাংলাদেশে এলিগেশনের কারণে, এবং যে এলিগেশন তদন্ত করে তারাই পেয়েছে সে নাকি নির্দোষ। এবং আজকে স্পিকার দেখা করছে বলে স্পিকার আন্ডার ফায়ার, স্পিকার আন্ডার ওই লেবার পার্টির কাছে জবাবদিহি করতে হচ্ছে, তুমি কেন দেখা করলা? লেবার পার্টি স্পিকারকে ধরতেছে, তুমি কেন দেখা করলা? এটা আমাদের অনেকে জানাই নাই। থ্যাংক ইউ স্যার, এই তথ্যটা আমরা জানতামই না। না না, স্বাভাবিক বলেন, হবে না না, সেও তো একটা এমপি, যাকে অপমান করছে যে লোক, তার সঙ্গে তুমি দেখা করলে কেন স্পিকার? সে কি মোশন আনবে না ওই পার্লামেন্টে? টিউলিপ অবশ্যই মোশন আনবে, টিউলিপ ইজ এ মেম্বার অফ পার্লামেন্ট, মন্ত্রী না থাকতে পারে, কিন্তু সে তো মোশন কালকে পার্লামেন্টে আনবে যায় আমাকে অপমান করেছে, তুমি তার সঙ্গে দেখা করলে কেন স্পিকার? তুমি আমার সম্মান দেখবা না তোমার বিদেশি সম্মান দেখবা? এটা টিউলিপকে একটা রাস্তা করে দিল, টিউলিপকে একটা পথ করে দিল, প্যাসেজ করে দিল স্পিকার সঙ্গে দেখা করা। রাজনীতিটা এত সোজা না, এটা জাতির প্রতি অপমানকর বক্তব্য। এবং এটা আমি মনে করি, কি বলবো, ওনাকে তো আমার দরকার। উনি হলেন এই যে বুড়া বয়সে জোয়ান সেরি বিয়া করার মতো আর কি, বুঝছেন না? আমাদের অবস্থা হচ্ছে এইটা। এখন এই জাতির তো এখন ধরে রাখবে কে? কারে বসানো চেয়ারটাতে? এমন একটা বিপদে পড়ছি আমরা। এটা বিপ্লবী সরকার হইতো, ওই যে মাহফুজের নেতৃত্বে বা ওই যে কিছু ছেলেগুলোর নাম আছে এদের নেতৃত্বে, আক্তারের নেতৃত্বে, নাহিদের নেতৃত্বে হইতো, আমরা মেনে নিতাম। এখন এই লোককে আইন কি করব বলেন? এখন না পারি পক্ষে বলতে, না পারি বিপক্ষে বলতে। কত বড় দুঃসাহস তার! কার কথায় সে বললো যে জনগণ টাকা খাইয়া ভোট দেয়? তার কত বড় দৃষ্টতা! এই জনগণ যদি কালকে ঢাকা এয়ারপোর্টে গিয়ে যদি ওকে বাড়ি শুরু করে, কে তাকে ঠেকাবে বলেন? এখন খালি ডাক দো, এখন ডাক কেউ দিচ্ছে না ভদ্রতা খাতিরে। তারেক রহমান সাহেব ডাক দিতে পারে, ডাক দিচ্ছে না ভদ্রতা খাতিরে। ওনার ভদ্রতাকে তারা দুর্বলতা মনে করতেছে। এটা যদি হয়, এটা বলতে পারে, বলেন আমরা ইলেকশন করেছি, জনগণ টাকা দিয়ে ভোট দেয়, তুমি টাকা ছাড়া চাকরি করতেছ? তুমি যে কাজগুলা করতেছো, টাকা নাও, বেতন নাও, ডাক্তার নাও, টিএ নাও, ডিএ নাও, কি বলেন? তুমি কি কাম করতেছো? কয় টাকা বেতন চাকরি তুমি যে টাকা বাংলাদেশ সরকার নিচ্ছ, কয় টাকা কাজ তুমি করতেছো? জনগণের প্রতি এই ধরনের কথাবার্তা বলা, এটা তো মানে দৃষ্টতা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই তার বক্তব্যে। সে যদি এটা কথা বলে থাকে জনগণ টাকা নিয়ে ভোট দেয়, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ক্ষোভ জানাচ্ছি। যাই হোক, আমি যে কথাটা বলতেছি, তারেক রহমান সাহেবকে দেখা করে জানি না কি হবে, আর না জানার কিছু নাই। কারণ এখানে গিয়ে দেখা, যখন তারেক রহমান সাহেব এগ্রি করছে দেখা করতে, আমি ধন্যবাদ জানাই তারেক রহমান সাহেবকে। আমরা ওনাকে মানা করছিলাম, আমি ব্যক্তিগত মানা করছিলাম দেখা করেন না ওর সঙ্গে, কারণ সে আপনাকে প্রবঞ্চনা দিবে। ভাই, আপনার এর পিছনে অনেক কাহিনী আছে, আপনিও জানেন, আমাদের দর্শকদের একটু বলে নেই। আমরা যেটুকু জানি যে বিএনপি প্রথম দিকে কিন্তু এই মিটিং এর পক্ষে ছিলেন না, বিএনপির মূল নেতৃত্ব অনেকেই ছিলেন না, এবং তারেক রহমানও ছিলেন না। এবং সরকার, আমরা যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বেগম জিয়ার সাথে, যেটা আক্তার ভাই বললেন, দেখা করেছেন, অনেক কিছু হয়েছে। এবং মানে অন্তর্বর্তী সরকার কিন্তু উনারা বুঝতে পারছেন যে ঈদের পরে একটা বড় ধরনের কিছু হতে যাচ্ছে, এবং সেই ধাক্কাটা সামলাতে পারবেন না বলেই অনেকে মনে করছেন বাধ্য হয়েছেন ইংল্যান্ডে আলোচনায় বসা। এবং অনেকে মনে করছেন এই যে যেটা বললেন ফরিদ ভাই, যে এগুলা পুরস্কার এগুলো আসলে নাথিং, মূল কাজটাই হচ্ছে সাক্ষাৎ। কি বলবেন আক্তার ভাই? আমি যখন এটার ব্যাপারে ইলিয়াসের সুপারিশ দেখলাম, আমি যখন এটার ব্যাপারে পিনাকি ভট্টাচার্যের সুপারিশ দেখলাম, একটা বিচক্ষণ ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, উনি না জেনে, না বুঝে, না চিন্তা করে কথা বলেন না। ওনার প্রতিটি কথার মধ্যে অর্থ আছে, এবং কি করার দরকার, সময়ের জন্য কি দরকার সেটা বলেন। তিনি যখন ওনাকে কথা বলতেছেন, তখন বোঝা গেল যে পিনাকি তো তারেক রহমানের লোক না, তারেক রহমানের পক্ষের লোক না। তাহলে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করলে তারেক রহমানের লাভ হবে না, লাভ হলে নিশ্চয়ই বলতো না। তাহলে তারেক রহমান সাহেব দেখা করলে এটা অবশ্যই প্রধান উপদেষ্টার লাভ হবে।
আজকে আমাদের যে কয়েকজন কত মাত্র 1000, 1500, 2000 ছেলে মারা গেছে, তাদেরকে 1 কোটি টাকা করে দিলেও তো মাত্র 2000 কোটি টাকা লাগে। 1 কোটি টাকা করে দিয়ে দিলে তার সমস্যাটা কোথায়? আমি কি আমার বাপের টাকা দিব? আমি যে গ্রামীণের ট্যাক্স মাফ করে দিছি, আমি করতে দিছি। আমি যে ইনকাম ট্যাক্স মাফ করেছি করতে দিছি। আমি যে ওয়ালেটে পারমিশন দিছি করতে দিছি। আমি যে ম্যান পারমিশন করতে দিছি। তো একটা প্রত্যেকে 1 কোটি করে দিলে না বড় তো 2000 কোটি টাকা লাগতো। 2000 কোটি টাকা দিলেন না কেন আপনি? তাহলে তো আজকে সেই ছেলেগুলা গিয়া করতে না, আপনি তাদের সঙ্গে বেইমানি করতেছেন, তাদের রক্তের সঙ্গে বেইমানি করতেছেন। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার বলেছেন যে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ছাত্রদের দ্বারা। ইনি ছাত্রদেরকে কেন রাজনীতি দলে নিয়ে গেলেন? $1 মিলিয়ন কোশ্চেন। তো উনি 100 ছেলেকে দিয়ে 200 ছেলেকে দিয়ে একটা স্টিয়ারিং কমিটি করতেন, রাষ্ট্র পরিচালনা স্টিয়ারিং কমিটি। দে আর দ্য অ্যাডভাইজারি কমিটি অফ ডক্টর ইউনূস। এই 200 ছেলে 100 ছেলে তারা অ্যাডভাইস করবে। 154 জন ছিল তারা সমন্বয়কারী। 154 সমন্বয়কারীকে দিয়ে একটা স্টিয়ারিং কমিটি করে দিতেন, করে দিয়ে বলতেন দে আর দ্য অ্যাডভাইজারি কমিটি অফ ডক্টর ইউনূস। এবং ডক্টর ইউনূস তাদের সঙ্গে সময়ে সময়ে বসবেন, কথা বলবেন, তাদের পরামর্শ নিয়ে দেশ চালাবেন। তাদের থেকে 5 জন 10 জনকে নিয়ে উপদেষ্টা বানিয়ে দিতেন। সমস্যাটা কোথায় ছিল? উনি তো বেইমানি করলেন তাদের সঙ্গেও যারা ওনাকে নিয়োগ দিয়েছেন। এই জন্য বলতে বাধ্য হই যে বেইমান তো বেইমানি। আজকে সারা বাংলাদেশে আইন নাই, শৃঙ্খলা নাই, প্রশাসন নাই। আপনি একটা থানার টিওনোকে, উপজেলা নির্বাহী অফিসারকে 5টা দায়িত্ব দিয়ে রাখছেন। সে এখন সম্রাট, মুকুটহীন সম্রাট। সে উপজেলা চেয়ারম্যান, সে আইন শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, সে পৌরসভার চেয়ারম্যান, সে ওই যত কমিটি টমিটি আছে সবগুলার চেয়ারম্যান। একটা সরকারি কর্মচারী কি করে চেয়ারম্যান হয় বলেন? একটা সরকারি কর্মচারী কি করে জনপ্রতিনিধিদের, যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বহাল তবিয়তে আছে, তাদের পরিষদে চেয়ারম্যানগিরি করে? উনি কি জবাব কিছু মানে দিচ্ছেন? উনি স্কুল কলেজে কমিটিগুলোকে নষ্ট করে দিয়েছেন, মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে। শিক্ষা শেষ, কোন স্কুল কলেজে লেখাপড়া হচ্ছে না, কোন স্কুল লেখাপড়া হচ্ছে না, কোন ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে না, কিছু কতিপয় চিহ্নিত স্কুল কলেজ ছাড়া। গ্রামে গঞ্জে যান, দেখেন কি অবস্থা। উনি দেশটাকে নিয়ে যাচ্ছে, উনি দেশটাকে ধ্বংস করে ফেলতেছেন। এখন তারেক রহমান সাহেবকে কালকে কি হবে আমরা জানি। কালকে তারেক রহমান সাহেবকে টোটালি ব্লাফ দেওয়া হবে, টোটালি চিট করা হবে, টোটালি প্রবঞ্চনা করা হবে এবং ওনাকে বেকায়দা ফেলাবেন। একটা জিনিস দেখেন যেটা খুব সহজ ছিল, খুব সহজ ছিল, যে উনি দেশমতা খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন বা ঈদের পরের দিন দেখা করতে পারতেন। দেখেন কত কত সুন্দরভাবে সেনাপ্রধান সশৃঙ্গে দেখা করে আসছেন, যাতে জনগণ বলতে না পারে, দেশ বলতে না পারে যে ওনাদের সঙ্গে ওনাদের সম্পর্কটা খারাপ। আর্মির চিফ এই পলিটিক্স দেখাইতে পারলো, পারলো, আর উনি পারলেন না। উনি যখন জানেন তারেক রহমান সাহেব ওনার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে, তাহলে উনি দেশমাতা খালেদা জিয়ার বাড়িতে যেতেন, পাশেই তো আছেন, কতদূর দূরে। তবে বিনয়ের সঙ্গে বলছি, প্রধান উপদেষ্টা বাংলাদেশে ক্ষমতায় থাকলে কিছু হবে, এই প্রত্যাশা জনগণের যেটা ছিল, এটা আজ থেকে দূর হয়ে গেছে। এখন সাধারণ মানুষ বিশ্বাস করে ডক্টর ইউনূস দেওয়ার কিছু হবে না। ডক্টর ইউনূস ইজ এ গন কেস। এটা আমার কথা না, এটা সাধারণ মানুষের কথা। আমার বাসার সামনে আম বিক্রি করে এক ছেলে, ওর কথা, এই বেটা হইতো না, আম বিক্রি করে, সিজনাল আম বিক্রি করে আমার বাসার সামনে। ও বলতেছে স্যার আমরা অনেক আশা করছিলাম, হবে না স্যার, আপনারা আসেন স্যার, মাঠে আসেন স্যার। কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই সিভিল ওয়ার হবে, হতে বাধ্য। এবং এতে ইন্ধন যোগাবে ভারত, ভারত ইন্ধন যোগাবে প্রকাশ্যে, জনবল দিয়ে, অস্ত্র দিয়ে, সব দিয়ে। কারণ আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশে মানুষকে এত বেশি উস্কাইছি, এত বেশি বিদ্বেষে করেছি। এখন ভারত তার নিজের জনগণকে সন্তুষ্ট করার জন্যই এখানে আগুন লাগাবে, এবং সে প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। আপনি দেখেন কদিন আগে পিনাকি বাবুর সঙ্গে ওই আমাদের যে খলিলুর রহমান সাহেব ইন্টারভিউ দিয়েছেন।
ওই ইন্টারভিউটা দেখেন অন্তত 7টা প্রশ্ন করেছে স্পেসিফিক্যালি ভারতের বিরুদ্ধে ওই ইয়ার কাছে, ওই খলিল রহমানের কাছে। একটা উত্তর সে ভারতের বিরুদ্ধে দেয় নাই। প্রতিটা উত্তর সে বলছে ভারত আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের কৌশলী হইতে হবে, তাদের সঙ্গে আমাদের এই হইতে হবে, তাদের সঙ্গে এই হইতে হবে। ভারত তার অবস্থান থেকে যা করছে তিনিও তাই করতেন। ভারতের অবস্থান থেকে ভারত যা করতেছে সেটা ভারতের জন্য ঠিকই আছে, কিন্তু উনি একবারও বলেন না ভারত আমাদের প্রতি অন্যায় করতেছে। ইন্টারভিউটা দেখেন আপনি, ঠিকই বলেছেন। পিনাকি ইন্টারভিউটা আপনি দেখেন, ডক্টর খলিল কি ইন্টারভিউটা নিয়েছে আপনি দেখেন। তাটা কিন্তু আপনার মানে পিনাকির সুপারিশে তো খলিল উনি উপদেষ্টা হয়েছেন। পিনাকি বাবু মানে সুপারিশে বাবুর ইন্টারভিউটা দেখেন এবং দেখেন এখানে কতটুকু ফেস কিরকম ব্লার হয়ে গেছে পিনাকির। প্রশ্নটা দেওয়ার পরে তার চেহারাটা কেমন মানে মানে ব্যবসায়ী খেয়ে গেছে, এর উত্তর সে আশা করে নাই। এমনকি সে রিমান্ড বন্ধ করে দিয়েছে। স্যার আপনি কিন্তু আগে বলছিলেন এটা, অর্থাৎ আগে ছিল না তখন এটা বলছিলেন, এখন তখন উনি আবার বলতেছেন না অবস্থার পরিপ্রেক্ষিতে এটা এই হয়েছে এই হয়েছে, এবং উনি আমেরিকা থেকে বসে ইন্টারভিউটা দিয়েছেন, বাংলাদেশ থেকেও না। তাহলে এই যে দ্বিচারিতা, এই যে দ্বিমুখিতা, এই যে বাংলাদেশের সঙ্গে জনগণের সঙ্গে মুনাফিকি করা, আল্লাহ তো বলেছে মুনাফিকদের তো ক্ষমা করবেন আল্লাহ। মুনাফিকদেরকে ক্ষমার বাইরে রেখেছেন, আমাকে কেন মুনাফিক বানাচ্ছেন আপনি বলেন? আমি অবিশ্বাসী হইতে পারি, আমি আপনার বিরোধী হইতে পারি, কিন্তু আমি মুনাফিক হবো কেন? আপনি বেলুচিস্তানের এক নেত্রীর বক্তব্য শুনছিলেন, অবশ্যই শুনছেন, কি বলেছেন বাংলাদেশ নিয়ে? আমি শুনি নাই, তবে আমি না, উনি বলছেন যে আমরা বাংলাদেশের মতো, হ্যাঁ আমরা বাংলাদেশের মতো। ফরিদ একটু বলেন, আপনি তো শুনছেন। উনি বলেছে যে हम लोग बेलुच है, हम लोग बांगल नहीं, हम लोग हमारा शहीद को जिंदगी भर याद रखूंगा। এইভাবে আমরা খুব লজ্জা পাইছি এই বক্তব্যটা শুনে। আপনি যেটা বললেন নিজেই, আমি কি আমার কি আসতে পারে আমার সন্তানের সামনে আমার মুক্তির ভাস্কর্য ভাঙবে, আমার সন্তান বেরিয়ে যান, আমার বয়সটা তো বেরিয়ে যেতাম, আমার সমস্যাতে আমি মরলে তো আমার সন্তান না খেয়ে থাকবো। বিপদে পড়ছে এখানে, বিপদটা তো এখানে আমার। আমরা যারা বয়স্ক মুক্তিযোদ্ধা আজকে তো আমরা মরি, আমাদের সন্তানরা না খেয়ে থাকবে, আমাদের সন্তানরা আমাদেরকে ব্ল্যাকমেল করতেছে। এটা হলো ট্র্যাজেডি। আমাদের সন্তানদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা মুক্তিযোদ্ধারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে সম্মান করতে শেখায় নাই, শ্রদ্ধা করতে শেখায় নাই, কিন্তু রাজাকারেরা তাদের সম্মান করতে শিখেছে। কষ্ট লেগেছে যখন আমার সন্তানরা বলেছে আমি রাজাকার, তুমি কি আমি কি রাজাকার রাজাকার। ওদিন থেকে আমার এই প্রজন্মের প্রতি আমার শ্রদ্ধা সম্মান উঠে গেছে। আমরা কুলাঙ্কার বানিয়ে গেলাম। 50 বছরের বাংলাদেশ শেখ হাসিনা কি আপনার দায়ভার নাই? শেখ হাসিনা কেন এই বক্তব্য দিতে গেলেন? যে শেখ হাসিনার দায়ভার আছে কি আছে না সেটা আমার জানা দরকার না। শেখ হাসিনা কি করলো এটা আমার দেখার বিষয় না। আমি কেন, আমার সন্তান কেন করলো? এই কুলাঙ্কার সন্তান দিয়ে আমি কি করব? যারা আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে আমার সম্পত্তি খাওয়ার জন্য, ওই শুয়োরের বাচ্চারা, কুকুরের বাচ্চারা, আমাদের বাচ্চারা কি আমার সম্পত্তিকে অস্বীকার করবে? কি বলবে বাবা তোমার দাদা তোমার সম্পত্তি আমরা নিব না? আমি ওদিকে শুয়োরের বাচ্চা বলছি, কুত্তার বাচ্চা বলছি, ওই মুক্তিযোদ্ধার প্রজন্মকে বলছি। এই প্রজন্মের প্রতি আমার ঘৃণা থাকলো, ঘৃণা নিয়ে আমি মারা যাব। যেই প্রজন্ম আমার পরাশক্তিকে সমর্থন করে, সহযোগিতা করে, I hate those people, এবং তাদের প্রতি আমার নানলোক থাকবে। তারা যেন কখনো আমার সম্পদে হাত দিতে না আসে। আমি মানুষকে বিলিয়ে দিব, জনগণকে বিলিয়ে দিব। কাজেই বুঝতে হবে আজকে আমার বয়স নাই, আমি পরাজিত হই নাই, আমি মেনে নিচ্ছি। আমরা জাতিটা কুলাঙ্গার বানাইছি, আমাদের সন্তানরা কুলাঙ্গার কুলাঙ্গার কুলাঙ্গার। প্রতিটা মুক্তিযুদ্ধের সন্তান কুলাঙ্কার। তারা দেশ জাতিকে বিক্রি করে দিয়েছে, তাদেরকে একটা ফোবিয়া তুলে দিয়েছে। অ্যান্টি ইন্ডিয়ান, ইন্ডিয়ার বিরুদ্ধে বলতে হবে। আর শুয়োরের বাচ্চারা বই পড়োস ইন্ডিয়ার, গান শুনছ ইন্ডিয়ার, সিনেমা দেখোস ইন্ডিয়ার, লেহেঙ্গা পড়োস ইন্ডিয়ার, কাপড় পড়োস ইন্ডিয়ার, লিপস্টিক মাখোস ইন্ডিয়ার, পেঁয়াজ খাস ইন্ডিয়ার, গরু খাস ইন্ডিয়ার। লজ্জা করেন একবারও?
সিনেমা দেখো ইন্ডিয়ান, গান ফেন শিডিল দাও খায় ইন্ডিয়ান, ড্রাগ খায় ইন্ডিয়ান ইন্ডিয়ান। ফেসিলিটি, সারাদিন টেলিভিশন দেখো বিটুনতে সারা ইন্ডিয়ান চ্যানেল। আর ওই যদি তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলস, আই এম প্রো ইন্ডিয়ান, আমি ইন্ডিয়ার পক্ষে। আমি প্রকাশ্যে বলছি ইন্ডিয়া আমাকে সাহায্য করেছে, মুক্তিযুদ্ধে আমাকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। আই এম ফর দ্য ইন্ডিয়ান্স, ইন্ডিয়া ইজ মাই স্টেট, ইন্ডিয়া মাই কান্ট্রি। আমি ভারতীয় ছিলাম। কাজে এগুলা তো আমাদের বলতে ভয় পাওয়ার কি আছে? মরবো তো মরবই। কিন্তু আপনি যদি প্রশ্ন উঠাইলেন যে দুঃখ লাগে কেন, আমার দুঃখ দিয়ে কি হবে? আমার সন্তান যদি অমানুষ হয় তার ভোগান্তিতে আমাকেই পড়তে হবে। আক্তার ভাই আবার আসবো আপনাকে শেষ করবো। ফরিদ ভাই একটু বলেন, আক্তার ভাই কথা শুনলেন, একটু বলেন প্লিজ। আমি কি বলবো, আমি জীবনে অনেক বক্তব্য শুনেছি, অনেক বই পড়েছি, অনেক মানুষের টক শোতে গিয়েছি, শত শত, মানে আমি আজকে শ্রোতা হতে পেরে আমি গর্বিত। দাদা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে এই কথাগুলো, এই কথার অংশ হতে পারলাম, আমি এগুলো শুনতে পারলাম, এই অংশ হতে পেরে আমি আজ গর্বিত। আমি আজকে অনেক কিছু আমি বলতে চেয়েছিলাম, আমি আমার না বলার প্রশ্নগুলোর আমি উত্তর কেন যেন মনে হলো আজকে আপনারা আমার উত্তরগুলো আমি পেয়ে গেছি। অর্থাৎ আমি কিন্তু সত্যি আপনার ওই কথা আমি দায় থেকে বলতেছি, আমি দায় নিয়ে আমি কথাগুলো বলতেছি যে আমি এই প্রজন্ম, আমি কথা অন্তত বলতেছি। আমি মাঠে হয়তো নামতে পারি নাই, আমি অসুস্থ, আমিও নেমে যেতাম। আপনি হয়তো বয়স্ক দেখে নামতে পারতেছেন না। আপনার একটা কথা চমৎকার লেগেছে যে আপনি পরাজিত নন, আপনারা বলছেন আই এম নট ডিফিটেড, আই এম হেল্পলেস, নট হোপলেস। আপনি এই কথাটা বলতে এবং সত্য, কিন্তু আমি বলতেছি অন্তত বলে যাবো, বলে আপনারাই আমার আদর্শ। আর ডক্টর হুমায়ুন আজাদের কথার সাথে আপনার কথা হুবহু মিলে গেছে। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন যে রাজাকারের সন্তান আজীবন রাজাকার, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান আজীবন মুক্তিযোদ্ধা নাও, মুক্তিযুদ্ধের চেতনা নাও ধারণ করতে পারে, এমনকি মুক্তিযোদ্ধাও আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, এই কথা বলেছেন। তো এই যে আজকে আপনি যেগুলো বললেন, আমার বিশ্বাস তরুণ সমাজ, আমি আজকে আমার কোনো বক্তব্য আমি দিতে চাচ্ছি না, আমি বললাম আমি খুব গর্বিত। আজকে আমি এ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি আজকে আই এম স্যাটিসফাইড, মানে আমি তৃপ্ত, এত তৃপ্ত। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, প্রবাস দর্পণকে ধন্যবাদ। আর সেই সাথে আমি তরুণদের বলবো, আমার মতো বয়সীদের বলবো, তরুণদেরকে বলবো, আপনারা আজকের ভিডিওটা দয়া করে এটা দেখবেন এবং রিয়েলাইজ করার চেষ্টা করবেন। এখানে আমি আপনাকে রেসপেক্ট করলাম, মানে আপনি তো অবশ্যই শ্রদ্ধেয়, সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা হিসেবে বটে, এতে তো কোনো সন্দেহ নেই। আজকে আপনি কাউকে দোষ দেন নাই, আপনি দায় নিয়েছেন। এরকম মানুষ আমি খুব কম পেয়েছি পলিটিশিয়ানদের মধ্যে। আপনি নিজে একজন পলিটিশিয়ানও, কিন্তু পলিটিশিয়ান আজকাল কোনো দায় নেই। আপনি বলেছেন এই দায় আমার সন্তানের দায় আমার, এবং আপনি তাদের অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন দুঃখে ক্ষোভে, এবং এটাও বলেছেন পাশাপাশি যে তোমরা যদি রিটার্ন না করো, যদি তোমরা ফিরে না আসো, তাহলে আমার লানত। মানে এখন যদি আপনার এই বক্তব্য কেউ না বুঝে, আমার মনে হয় আপনি যুদ্ধের আজকের যে বক্তব্য আপনি দিয়েছেন এই প্রজন্মের জন্য, আপনি খুব আক্ষেপ করে বলেছেন যে এই প্রজন্ম মুক্তিযুদ্ধ বিরোধী প্রজন্ম হয়ে গেছে, আমি তাদের ঘৃণা করি। এটা আপনি ক্ষোভ থেকে বলেছেন। কে কার সন্তানকে ঘৃণা করতে চায় না, পরিস্থিতির কারণে আপনি করলেন। আমার মনে হয় আপনার কথাগুলো যদি বিন্দু মাত্র বাংলাদেশের পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনা কারো ভিতরে থাকে, যেটা আমরা ইসলামের পরিভাষায় বলি বিন্দু মাত্র ঈমান, ঠিক মুক্তিযুদ্ধের প্রতি যদি শ্রদ্ধা থাকে, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা থাকে, পিতার দর্শনের প্রতি শ্রদ্ধা থাকে বিন্দু মাত্র, তারা আপনার ভাষণে, আমার বিশ্বাস আজকের এই বক্তব্যে শত শত নয় হাজার হাজার তরুণ ফিরে আসবে। আমি আজকে আপনার বক্তব্যকে, আমি দর্শকদের পক্ষে আপনাকে আমি স্যার স্যালুট করলাম, আই স্যালুট মুক্তিযোদ্ধা হিসেবে তো বটে। আজকে আপনি যা বলেছেন এটা পাথেয় হয়ে থাকবে। ধন্যবাদ। আমি নিজে এতই আবেগপ্রবণ, আমার আসলে বলার মতো জায়গাগুলো ইচ্ছা ছিল, ওগুলো আমি হারিয়ে ফেলেছি, সেই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই। আমিও বলতে চাই, আমি আসলে গত 5 বছর যাবত এই অনুষ্ঠানটা করি, আমাদের লক্ষ লক্ষ ভিউয়ার্স নেই, আমি কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ অতিথিদের নিয়ে আসি। এবং আজকের আমি শেখ ফরিদ বললাম, আমি শত শত নয়, আমি 2 বছরে হাজার হাজার ইউটিউবে বক্তব্য দিয়েছি, শত শত আমি বক্তব্যে অংশগ্রহণ করেছি। আপনার এই বক্তব্য আমার তো মিনিমাম একটা মানে ধারণা আছে, আমার এটা ইতিহাস হয়ে যাবে। আপনি দেখবেন আমিও ইতিহাস হতে পেরেছি, আমি গর্বিত। আমি বললাম তো আজকে আপনি সফল। আজকে কোন শতভাগ নিরপেক্ষ বক্তব্য হয়েছে, কেউ বলতে পারবে না যে আমরা কারো পক্ষ নিয়ে, স্যার তো নেনই না এই পক্ষে তিনি কাউকে দোষ দেননি। সবচেয়ে বড় কথা আমার ভালো লাগছে, আমি এত কিছু শিখলাম, আমি ইন্সপায়ার্ড, আমি আপনার দ্বারা আজকে এত ইন্সপায়ার্ড। আমি আজকে থেকে আমি জীবনে কাউকে দোষ না, আমি আমাকে দোষ দিয়ে আমি আপনার কাছে আজকে শিখলাম। আমি আজকে অনেক কিছু আপনাকে প্রশ্ন করার ইচ্ছা ছিল আমার, আমি সব প্রশ্ন উত্তর পেয়ে গেছি, এভরিথিং
আই হ্যাভ গট ফ্রম ইউ, মানে উইদাউট ডিমান্ড আমি পেয়ে গেছি। এবং আমার বিশ্বাস দাদা আপনি নিশ্চিত থাকুন, আপনি আমি অনেক যত ভিআইপি আপনি আনেন আজকের এটা রেকর্ড হয়ে থাকবে, আই এম শিওর, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, এবং আমি মনে করি আমাদের আখতারুজ্জামান ভাই, আখতার ভাইয়ের আজকের বক্তব্যটা ইউটিউবে থাকবে আজ থেকে 100 বছর বাদেও অনেকেই অংশ হয়ে যাবে, আই এম শিওর অংশ হয়ে থাকবে। এবং আখতার ভাই আসলে আবেগপ্রবণ হয়ে গেছেন, কারণ কষ্টের ভিতরে কথাগুলা বলছেন, ভিতরের যে না বলা কথাগুলা, যে কথাগুলা বলা যায় না সেই কথাগুলো এইভাবে কথা বলার সাহস পাইনি, পাবেও না কোনোদিন। আখতার ভাই, আপনাকে প্রবাসীদের পক্ষে স্যালুট। এবং আপনি হচ্ছেন, আমরা মনে করি যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের যে মশাল, আপনি জাইলে যাবেন, লড়াই করে যাবেন, এবং সেই লড়াইটা আরো এগিয়ে নিয়ে যাবেন। আপনার শেষ বক্তব্য আজকে অনুষ্ঠানে প্লিজ। বক্তব্যটা কিছুই না, আমি শুধু থাকবো এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ সবার, যারা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে তাদের যেমন, বাংলাদেশের বিপক্ষে যারা যুদ্ধ করেছে তাদেরও সবার সমান অধিকার। আমি মনে করি মুক্তিযুদ্ধেরকে যারা অপমান করার চেষ্টা করে, অবমানিত করার চেষ্টা করে, আমি বা আমার বংশধর বা আমার প্রজন্ম যেন সেদিকে না যায়, আমার এটা প্রত্যাশা থাকবে। কারণ না হলে আমাদের এই অর্জন আমাদের ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমরা একদিন ইতিহাসে লেখা হবে আমরা বিচ্ছিন্নতাবাদী, একদিন ইতিহাসে লেখা হবে আমরা দেশ ভেঙেছি, আমরা ভারত ভেঙেছি, পাকিস্তান ভেঙেছি। কাজে আজকে আমি বারবার বলছি, গৃহযুদ্ধে এড়াতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমার এই প্রজন্মকে তাদের দায় মুক্ত হতে হবে।